বেশ কয়েকটি এমন ফল এখন দেখবেন যে ফলগুলিকে দেখতে হুবহু চেনা ফলের মতো, কিন্তু বাস্তবে সেগুলি অচেনা। সবার প্রথমে এই ফলটিকে দেখুন, হুবহু পেঁয়াজের মতো দেখতে, কিন্তু এগুলি পেঁয়াজ নয়। চায়নার মানুষ তো এই ফলগুলিকে কাঁচাই খেয়ে থাকে। এরপর এই সবজিগুলিকে দেখুন, মেটে আলুর মতো দেখতে, কিন্তু ভেতরের কালার সম্পূর্ণ আলাদা, ভেতর থেকে লাল রঙের হয়ে থাকে। চেনা সবজির মতো দেখতে, তবে সম্পূর্ণ অচেনা। নেক্সট এই ফলটি হুবহু বেগুনের মতো দেখতে, কিন্তু বাস্তবে এগুলি বেগুন নয়, সঙ্গে এগুলি তো সবজিও নয়, ফল। আর সাথে এই ফলগুলি তো রসালো হয়ে থাকে। এরপর এই ফল মাচা বানিয়ে চাষ করা হয় এগুলিকে। শুধুমাত্র বাইরের দেশগুলিতে নয়, বর্তমানে ভারতেও এই ফলগুলিকে পাওয়া যাচ্ছে। আর যেখানে পাওয়া যায় সেখানকার মানুষ এই ফলগুলিকে গ্যাক বলে। এরপর এই ফলগুলি এগুলিকে জাপানে পাওয়া যায়। এই ফলগুলি পাকা থাকাকালীন অবস্থায় কেমন তা বেশিরভাগ মানুষই জানে, কিন্তু কাঁচা থাকাকালীন অবস্থাতেও এই ফলগুলি বেশ সুন্দর হয়ে থাকে। আর এগুলি তো জাপানের ন্যাশনাল ফ্রুটও। এগুলির নাম পার্সেমন ফ্রুট। এখানে দেখানো বেশিরভাগ ফলগুলি চেনা ফলের মতোই দেখতে, তবে সম্পূর্ণ অচেনা। এখানে দেখুন, নতুন ধরনের ফল সিলিং। প্রতিনিয়ত মার্কেটে নতুন কিছু এসেই চলেছে, যার মধ্যে একটি হলো এই সিলিংটি। এই সিলিংটি বিভিন্ন ডিজাইনের হয়, আকাশ, মহাকাশ অথবা পৃথিবীর সারফেসের মতো। সবচেয়ে আশ্চর্যজনক হলো এই সিলিং সহজে ছেড়ে না, যেমনটা দেখা যাচ্ছে। আর মার্কেটে পাঠানোর আগে এই সিলিংয়ের ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে, যেখানে দেখা যাচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের ওজন বহন করতে পারে এই সিলিংটি। আর এই সিলিংগুলিকে স্ট্রেচ সিলিং নামে পাওয়া যাবে। এরপর এখানে দেখুন, আমেরিকার ওয়াশিংটনে এমন একটি জায়গা আছে যেখানে 50 কেজির বেশি ওজন না থাকলে মানুষ এখানে যেতে পারে না, কারণ এখানে হাওয়ার স্পিড এত বেশি থাকে যে 50 কেজির কম ওজন হলে তাকে উড়িয়ে নিয়ে যেতে পারে, অথবা তার আঘাতও লাগতে পারে। কখনো কখনো বড় ট্রাকও উল্টে যায় এই জায়গাতে। এরপর জাপানের রেস্টুরেন্টের এই অদ্ভুত টেকনিকটিকে দেখুন। এখানে খাবারের সঙ্গে সঙ্গে গরম মেটালের এগ সার্ভ করা হয়। এটা এজন্য যে খেতে খেতে স্যুপ যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে এই জিনিসের সাহায্যে গরম করে নেওয়া সম্ভব। তারপর এখানে দেখুন, জাপানের বুলেট ট্রেনগুলিতে যাত্রীদের কিভাবে ট্রেনে তোলা হয়। গার্ডরা অত্যন্ত প্যাশনের সঙ্গে এই কাজ করে। শুধুমাত্র আমাদের দেশের ট্রেনে যে ভিড় হয় এমনটা নয়, জাপানের ক্ষেত্রেও এই একই দৃশ্য চোখে পড়ে। এই মেয়েটিকে দেখুন, দিনের পর দিন এই মেয়েটি এখানে ঘরের সামনে হাওয়াতে ভেসে থাকে। দূর দূর থেকে যে মানুষ এই মেয়েটিকে দেখতে আসে সেই হঠাৎ করে অবাক হয়ে যায়। বিশেষ করে রাতের অন্ধকারে অচেনা কেউ এরকম দৃশ্য দেখলে সে ভীষণভাবে ভয় পেয়ে যাবে, আর সেটা স্বাভাবিকও। কিন্তু মেয়েটি এভাবে এক জায়গায় হাওয়াতে ভেসে আছে কিভাবে? আশপাশে সাপোর্ট হিসাবে সেরকম কিছুই দেখা যাচ্ছে না যেখানে ঝুলন্ত অবস্থায় থাকা সম্ভব। বাস্তবে এই মেয়েটি যেভাবে ঝুলে আছে সেভাবে ঝুলে থেকে জাদুকরেরাও জাদু দেখিয়ে থাকে। যেখানে দেখা যায় তাদের কাছে কোনো সাপোর্ট থাকে না, তবুও তারা হাওয়াতে ভাসতে থাকে। আসলে সাপোর্ট থাকে না, এটা শুধুমাত্র আমাদের দেখে মনে হয়। বাস্তবে এটুকু দৃশ্যের পেছনে একটি বড় টিম কাজ করে, যেখানে জাদুকরের থেকে দূরে এবং আমাদের চোখের আড়ালে থাকে একটি ক্রেন, যেটি বিশেষ পদ্ধতিতে জাদুকরকে ঝুলিয়ে রাখতে সাহায্য করে। এদিকে জাদুকরের পোশাকের ভেতরে আর কোমরের সঙ্গে বিভিন্ন রকম টুলের সাহায্যে শক্ত তার সেট করা থাকে। তারপর সমস্ত পরিকল্পনা যখন সঠিকভাবে কাজ করতে শুরু করে দেয়, তখন আমাদের মনে হয় আমরা ম্যাজিক দেখছি। বেশ কয়েকটি এমন জায়গা যে জায়গা থেকে বেশিরভাগ মানুষ দূরে থাকতে পছন্দ করে। সবার প্রথমে এই জায়গাটিকে দেখুন। স্টিলের পাইপ দিয়ে তৈরি এই ব্রিজটি 100 ফিটের বেশি উঁচুতে রয়েছে। আর এই ব্রিজটি আছে অস্ট্রেলিয়াতে। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য এই ব্রিজটিকে তৈরি করা হয়েছে। শুধুমাত্র হাতে গোনা কিছু সাহসী মানুষই এরকম জায়গাতে যাতায়াত করতে পছন্দ করে। এরপর চায়নার এই জায়গাটি, পাহাড়ের ওপর তৈরি এই বুদ্ধা হ্যান্ড। সেফটি হিসাবে এই হাতের চারপাশে কিছুই নেই। এরপর এই সিঁড়িটি, ভিডিও গেমে থাকা সিঁড়িগুলি এর থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। দেখে এমনটাই মনে হচ্ছে। পেরুর মাচু পিচুতে আছে এই সিঁড়ি। এরপর এটি এক পাহাড়ের চূড়া থেকে অন্য পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছানোর জন্য একমাত্র পথ এটি। ইউক্রেনে আছে এই সিঁড়িটি, মাটি থেকে 1000 ফিট উঁচুতে। এখান থেকে পড়ে গেলে বেঁচে ফেরা অসম্ভব। সবার শেষে এই জায়গাটি, ভয়ানক রিস্কি জায়গা, চায়নার মাউন্ট হুয়া। নিচের দিকে তাকালে কিছুই দেখা যায় না। দুটি এমন প্রাণী যে প্রাণী দুটি বন্দুকের গুলিকে প্রতিরোধ করতে পারে, যেমনটা বুলেট প্রুফ গ্লাস করে। এই লিস্টে প্রথম স্থানে আছে গালাপাগোস জায়ান্ট টর্টয়েস। এরা কচ্ছপদের মধ্যে সবচেয়ে বড় কচ্ছপের প্রজাতি। এই কচ্ছপগুলি 177 বছর পর্যন্ত বাঁচতে পারে। অর্থাৎ এই প্রজাতির যে কচ্ছপের সঠিক বয়স গণনা করা হয়েছিল, সেই কচ্ছপ 177 বছর বেঁচে ছিল। আর এখনো পর্যন্ত এই প্রজাতির সবচেয়ে বড় কচ্ছপ যে জীবিত আছে, তার ওজন 417 কেজি। এই কচ্ছপের যে খোলস আছে, সেই খোলসে অনায়াসে একজন পূর্ণবয়স্ক মানুষ ফিট হয়ে যাবে, যেমনটা দেখা যাচ্ছে। এক্ষেত্রে একটি ছোট কচ্ছপের শেল 1500 PSI ওজন সহ্য করতে পারে, যেখানে বড় প্রজাতির কচ্ছপগুলি অনায়াসেই বন্দুকের গুলি সহ্য করে নেয়। আর এই লিস্টে দ্বিতীয় নম্বরে আছে এই প্রাণীগুলি। এদের নাম আর্মাডিলো। এদের শেল বুলেট প্রুফ গ্লাসের মতো।
এরা যখন বিপদে পড়ে তখন এই শেলের মধ্যে নিজেদেরকে লুকিয়ে নেয় বলের মতো করে। AK-47 বুলেটও এদের শেলের কোনো ক্ষতি করতে পারে না। পান্ডা এরা এমন প্রাণী যাদেরকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়, তা না হলে এরা শুধুমাত্র এদের কর্মকাণ্ডের জন্য যা কিছু ঘটিয়ে দিতে পারে, কারণ নিজেদের প্রোটেক্ট করার মতো কোনো রকম বুদ্ধি এদের কাছে নেই। এরা এমন জায়গাতে ঝুলতে শুরু করে দেয় যেখান থেকে এরা নিজেরা নামতেই পারবে না। সঙ্গে এরা এমন ডালে চড়ে বসে যে ডাল এদের ভারী বহন করতে পারে না। সাথে এদের চলাফেরা অন্য কোনো স্বাভাবিক প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা। এজন্য এদেরকে দেখে রাখার জন্য সবসময় এদের আশেপাশে কাউকে না কাউকে থাকতেই হয়। প্রতি মুহূর্তে এরা কোনো না কোনো এক্সপেরিমেন্টাল কাজকর্ম করতেই থাকে। বর্তমানে সমস্ত জায়ান্ট পান্ডা চায়নার অধীনে আছে, আর তাই চায়নার চিড়িয়াখানাতে কেয়ারটেকারদের নাজেহাল অবস্থা। আর মনে করা হয় এদের এরকম অবুঝ স্বভাবের জন্য বর্তমানে পান্ডার সংখ্যা এতটা কমে গেছে। সাথে এ বিষয়ে অপর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো একটি ফিমেল জায়ান্ট পান্ডা বছরে 2 থেকে 3 দিনই মাত্র সক্ষম থাকে কনসিভ করার জন্য। তবে যাই হোক না কেন, সমস্ত কথার শেষ কথা হলো এই পান্ডারা এদের প্রাণোচ্ছলতা দিয়ে যে কোনো কারো মন জয় করে নিতে পারে মুহূর্তের মধ্যেই। এই মাছটিকে দেখুন, এটি কি এমন মাছ যে মাছের জিভ বাইরে বেরিয়ে আছে, সঙ্গে চোখও অন্য মাছের থেকে আলাদা। বাস্তবে এই প্রজাতির অন্যান্য মাছ একেবারে স্বাভাবিক চেহারার হয়ে থাকে, কিন্তু এই মাছটি একটি রোগে আক্রান্ত যার নাম হলো ব্যারোট্রমা। এই রোগে আক্রান্ত হলে মাছেদের চেহারা এরকম পরিবর্তন দেখা যায়। এবার এই বাসটিকে দেখুন, এই বাসে চড়তে গেলে 1800 টাকা খরচ করতে হবে, কারণ বাসটি জলে এবং স্থলে সমানভাবে চলতে পারে। জার্মানিতে এরকম একটি বাস তৈরি করা হয়েছে, আর এই বাসটির নাম হলো রিভার বাস অথবা সুইম বাস। এরকম একটি বাসের মূল্য জার্মানিতে 35 লক্ষ টাকা। এরপর এই জাদুটিকে দেখুন, জাদুকর হাতে একটি টিস্যু পেপার নেয় আর সেটিকে লাইটারের সাহায্যে জ্বালিয়ে দেয়। এরপর মুহূর্তের মধ্যেই টিস্যু পেপারটি নোটে বদলে যায়। এরকম জাদু যদি সত্যিই দেখানো হতো তাহলে আনন্দের আর সীমা থাকতো না, কিন্তু বাস্তবে এর পেছনে ট্রিক আছে। জাদুকর তার হাতে আগে থেকেই একটি নোট লুকিয়ে রেখেছিলেন, আর ফ্ল্যাশ পেপার জ্বালানোর সুযোগে এই নোটটিকে তিনি বাইরে বার করে নেন। বাটারফ্লাই এমন প্রাণী যারা সরাসরি জন্ম নেয় না অথবা ডিম ফুটেও বেরোয় না। বিভিন্ন ফেজ পার করতে হয় এদের বাটারফ্লাই রূপ পর্যন্ত পৌঁছাতে। আর সেই ফেজগুলি তারা কিভাবে পার করে চলুন দেখি। এজন্য সবার প্রথমে তো একটি মা বাটারফ্লাই ডিম পারে। সেই ডিম থেকে ক্যাটারপিলারের জন্ম হয়। এই ক্যাটারপিলার জন্মের পর পাতা খেয়ে বড় হয়। এর কিছুদিন পর ক্যাটারপিলার এই খোলস পরিবর্তন করে। এরপর এই অবস্থা, এক্ষেত্রে তাদের 8 থেকে 14 দিন কাটাতে হয়। তারপর 8 থেকে 14 দিন পর তারা সম্পূর্ণভাবে প্রজাপতিতে পরিবর্তিত হয়। প্রথম অবস্থা এগ, যে জন্য 3 থেকে 5 দিন সময় লাগে, আর দ্বিতীয় অবস্থা ক্যাটারপিলার অথবা লার্ভা, সময় লাগে 11 থেকে 18 দিন, আর 3 নম্বর অবস্থা পিউপা, এক্ষেত্রে সময় লাগে 8 থেকে 14 দিন। সব মিলিয়ে 4 থেকে 5 সপ্তাহ সময় লাগে একটি প্রজাপতির ডিম থেকে সম্পূর্ণভাবে সুন্দর প্রজাপতিতে রূপান্তরিত হতে। মৌমাছিরা ফুলের মধু তৈরি করে, কিন্তু বোলতা অথবা ভীমরুলেরা কেন মধু তৈরি করে না, যেখানে এরাও তো চাক বানায়? তাহলে বাস্তবে মাছির হাজার হাজার প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মৌমাছি শুধুমাত্র মধু তৈরি করে। এর কারণ মৌমাছিরা সম্পূর্ণভাবে মধু খেয়ে বেঁচে থাকে। ফুলের সিজনে এরা মধু খায় আর অসময়ের জন্য মধু জোগাড় করে রাখে, যা আমরা মানুষেরা নিয়ে আসি। কিন্তু বোলতা অথবা ভীমরুলেরা মাংসাশীও হয়। এরা ফুলের মধু খাওয়ার সঙ্গে সঙ্গে ছোট পোকামাকড়ও খেয়ে থাকে, সঙ্গে গাছের পাতা খায়। এজন্য এদের মধু জোগাড় করে রাখার কোনো প্রয়োজনই পড়ে না। পৃথিবীতে দাঁড়িয়ে আকাশে থাকা সূর্যকে কতটা অপূর্ব দেখায় সেটা তো আমরা জানি, কিন্তু এখানে চাঁদে দাঁড়িয়ে পৃথিবীকে দেখুন কতটা অসাধারণ দেখাচ্ছে। পৃথিবীকে আমরা যতটা সুন্দর দেখি, বাস্তবে পৃথিবী তার থেকে অনেক বেশি সুন্দর। এরপর কাচের মতো স্বচ্ছ জলের এই নদীটিকে দেখুন। নদীটি এতটা স্বচ্ছ যে দেখে মনে হচ্ছে নৌকা হাওয়াতে ভেসে আছে। ডাউকি রিভার এটি, যেটি রয়েছে আসামের মেঘালয়াতে। এরপর এই যে দৃশ্যটি, চীনের কিছু গ্রামাঞ্চলের মানুষ নদী পারাপারের জন্য এরকমভাবে বাঁশ ব্যবহার করে, আর এই পদ্ধতি বেশ প্রাচীন পদ্ধতি। এরপর এই জায়গাটি অসাধারণ সৌন্দর্য, রহস্য, রোমাঞ্চ, সাথে ভয়াবহতা শুধুমাত্র প্রাকৃতিকভাবে তৈরি কোনো জিনিসের মধ্যেই দেখা সম্ভব। আর এখানে যাওয়ার সাহস মানুষ এখনো পর্যন্ত দেখায়নি। সাথে এটিও একটি কারণ যে জন্য জায়গাটি এখনো পর্যন্ত এতটা সুন্দর। গিরগিটি নিজের রং কেন পরিবর্তন করে জানেন? যদি আপনারও মনে হয় গিরগিটি নিজেদের লুকিয়ে রাখার জন্য রং পরিবর্তন করে, তাহলে বলবো এটা সম্পূর্ণ সত্যি নয়। গিরগিটি বাস্তবে 3টি কারণে কালার চেঞ্জ করে, যার মধ্যে একটি হলো সামাজিক যোগাযোগ। গিরগিটিরা কোনো নতুন কিছুর কাছাকাছি যাওয়ার আগে নিজেদের রং তাদের মতো করে পাল্টে নেয়। দ্বিতীয় কারণটি হলো বডি টেম্পারেচার মেনটেন করা। গিরগিটিরা বডি টেম্পারেচার মেনটেন করার জন্য রং পরিবর্তন করে। আর 3 নম্বর কারণটি হলো ফিমেল গিরগিটিকে অ্যাট্রাক্ট করতে গিরগিটিরা নিজেদের কালার পরিবর্তন করে, যেন এদেরকে দেখতে আরো বেশি সুন্দর আর অ্যাট্রাকটিভ মনে হয়। আর এক্ষেত্রে বলি, শুধুমাত্র মেল গিরগিটিরাই পারে এরকম ভাবে নিজেদের কালার পরিবর্তন করতে। এখানে এই ব্যক্তিকে দেখুন,
যিনি একটি ছোট ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, কিছু একটা অ্যাক্টিভিটি করছেন, কিন্তু দেখা এবং জানার মধ্যে কতটা পার্থক্য সেটা এই ভিডিওটি দেখে খুব ভালো করে বুঝতে পারবেন। যে ছোট্ট ঘরটির সামনে ইনি দাঁড়িয়েছিলেন সেটি খাড়া পাহাড়ের একেবারে উঁচুতে রয়েছে, যার আশেপাশে আর কিছুই নেই। পাহাড়ি এলাকার মানুষেরা কতটা সাহসী হয়, সাথে পরিশ্রমী হয়, তা এখানকার মানুষদের বসবাসের ধরন দেখলে অনুমান করা যায়। এরপর এখানে বিস্ময়ের যে কোনো সীমা পরিসীমা থাকে না, তা এই দৃশ্যটিকে দেখলে বোঝা যায়। পাহাড়ি এলাকাতে কখনো কখনো এরকম ভাবে মেঘ থেকে হঠাৎ বৃষ্টি হতে দেখা যায়। জল ভর্তি বেলুন হঠাৎ করে ফাটিয়ে দিলে যেভাবে সমস্ত জল একবারে পড়ে যাবে, এই ঘটনাটি অনেকটা সেরকম। হঠাৎ বৃষ্টি অথবা ক্লাউড বার্স্টও বলা হয় একে। এরপর এই সাপটিকে দেখুন। বহু মানুষ মনে করে এই সাপটি আসল নয়, কিন্তু বাস্তবে এই সাপটি সম্পূর্ণ আসল। আর এই সাপটির জিভের দিকে খেয়াল করলেও এটা বোঝা যায়। এই সাপগুলির নাম পিট ভাইপার। এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ভয়ানক ওয়াটার স্লাইড সম্পর্কে কিছু জানেন, যার মধ্যে স্লাইড করতে গিয়ে বড় মাপের সাহসী মানুষেরাও ভয় পেয়ে যাবে? সবার প্রথমে তো এই ওয়াটার স্লাইডটি, এটি আমেরিকার ওয়াটার স্লাইড। এর নাম হলো মেডুসা স্লাইড হুইল। এটি সম্পূর্ণভাবে চাকার মতো। কোনো বেলুন যেভাবে পেঁচিয়ে থাকে, এই ওয়াটার স্লাইডটিকে হুবহু সেরকম দেখায়। যেখানে সাধারণ ওয়াটার স্লাইড রোমাঞ্চকর অনুভূতি উপলব্ধি করায়, সেখানে এই ওয়াটার স্লাইডটি তো মানুষকে ভীষণভাবে ভয় পাইয়ে দেয়। এই ওয়াটার স্লাইডের মধ্যে মানুষ যখন যায় তখন তার দিশা কোন দিকে সেটাই বোঝা যায় না। এরপর এই ওয়াটার স্লাইডটি চায়নার মাউন্টেন ওয়াটার স্লাইড। পাহাড়ের ওপরে তৈরি এই ওয়াটার স্লাইডটি 15 তলা বিল্ডিং এর থেকেও বেশি উঁচু, সঙ্গে সম্পূর্ণ কাচের তৈরি। এখানে এই দুটি ওয়াটার স্লাইডই ভয়ানক হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাট্রাকটিভও। নেপাল সম্পর্কে বেশ কয়েকটি এমন বিষয় যা নেপালকে অন্যান্য দেশের থেকে আলাদা করেছে, যার মধ্যে প্রতিটি বিষয় বেশ অসাধারণ। সবার প্রথমে তো নেপালের পতাকা। নেপালের পতাকা একমাত্র এমন পতাকা যা চতুর্ভুজের বদলে ত্রিভুজ শেপের হয়ে থাকে। সাথে নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই, কারণ নেপাল কখনো কোনো দেশের অধীনই হয়নি। নেপালের নামকে আরো উজ্জ্বল করে নেপালের সাহসী সেনাবাহিনী, গোর্খা বাহিনী। এই জন্য ইউকের আর্মি হাজার হাজার গোর্খা সোলজারকে সঙ্গে রেখেছে, আর সেটা খুবই গর্বের সঙ্গে। এরপর নেপালের ইনকাম, যার 25% আসে ট্যুরিজম থেকে। যে ইনকামের অর্ধেক নেপাল খরচ করে বন্য পশুদের জন্য, আর অর্ধেক খরচ করে জনসাধারণের সেবায়। এরপরে নেপালে কুকুরদের পুজো করা হয় বছরের একটি বিশেষ দিনে। মনিবের প্রতি কুকুরের বিশ্বাস এবং ভালোবাসা দেখে নেপালের মানুষজন এই সিদ্ধান্ত নিয়েছে। তারপর নেপালে 820 থেকে বেশি পরিমাণে পাখির প্রজাতি পাওয়া যায়, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। আর সবার শেষে পৃথিবীর 10টি সবচেয়ে উঁচু পর্বতের মধ্যে 8টি পাওয়া যায় নেপালে। এজন্য নেপালকে তো পর্বতের দেশও বলা হয়। নকল বৃষ্টির জন্য বর্তমানে বন্যার সম্মুখীন হচ্ছে দুবাই, কিন্তু কিভাবে? আসল বৃষ্টির জন্য বন্যা হওয়া স্বাভাবিক, কিন্তু নকল বৃষ্টিতে বন্যা, এমনটাও কি হতে পারে? চলুন জানি। দুবাই সাধারণত মরুভূমির শহর, যেখানে বৃষ্টিপাত অনেক কম হয়, কিন্তু এই মুহূর্তে দুবাই জলে পরিপূর্ণ। এখানকার রোডেও বোট দেখা যাচ্ছে। দোকানপাট সহ বিল্ডিং, রাস্তাঘাটে জল থই থই করছে। যেমনটা দেখছেন, এখানে আর্টিফিশিয়ালি বৃষ্টি নামানো হয়েছে। 15 এপ্রিল এবং 16 এপ্রিল দুবাইতে 7 বার প্লেন ওড়ানো হয়েছে, যে প্লেনের কাজ বৃষ্টি নামানো। এই প্লেন বাতাসে সিলভার আয়োডাইড ছড়িয়ে দিয়েছে, আর এখানেই ঘটে গেছে ভুল। এই ভুলের জন্য স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত অনেক বেশি ঘটেছে। মনে করা হচ্ছে 2 বছরে যতটা বৃষ্টি হওয়া প্রয়োজন ছিল, সেই বৃষ্টি দুবাইতে গত 2 দিনে হয়েছে। এজন্য দুবাই সহ আশপাশের এলাকাগুলি বর্তমানে এই আর্টিফিশিয়াল রেইনের জন্য বন্যা পরিস্থিতির মোকাবিলা করছে।